বলা হয়েছে যে সাবের হোসেন চৌধুরী এবং স্পিকারকে সামনে রেখে ওইটা নিয়ে তো আলোচনা করেছি। ওইটা তো রিফাইন্ড আওয়ামী লীগ কিভাবে হয়, ওরা 14 সালে 154 সেটার অংশ হিসেবে জামিন দেওয়া হয়েছে কিনা, ওরা রাষ্ট্রদ্রোহী মামলার আসামি হওয়া উচিত। আমার তো দুঃখ লাগে যে বড় দলগুলো এদের বিরুদ্ধে মামলা করা উচিত রাষ্ট্রদ্রোহীর, যে 154 সিটে যারা বিনা ভোটে এমপি হয়েছে তারা রাষ্ট্রদ্রোহীর কাজ করেছে, প্রত্যক্ষ ভোটের কথা সংবিধানে করেছে, কেউ করে নাই, কেউ তাদের বিচারের কথাও বলে নাই। 18 সালে যে এত বড় একটা ভুয়া পার্লামেন্ট হয়েছে, কেউ কি মামলা করেছে? কেউ করে নাই। 24 সালের ব্যাপারে তো মামলা করা নাই। তো আমার কথা হলো এগুলো তো অ্যাড্রেস করতে হবে। এগুলো অ্যাড্রেস না করলে আপনি কিভাবে দুর্বৃত্ত দমন করবেন, কিভাবে গুন্ডা দমন করবেন, কিভাবে পান্ডা দমন করবেন? আমাদের ফ্যাসিবাদ বিরোধী অন্যতম প্রধান লড়াকু আমি বলবো যে সাংবাদিক, দৈনিক আমাদের দেশের সম্পাদক মাহমুদুর রহমানের কুষ্টিয়ার আদালতে রক্তাক্ত হওয়ার ঘটনাটা আমরা দেখেছি। কিন্তু বিচারাঙ্গন আসলে কলুষিত হয়ে যাওয়ার কারণেই কি তখন আদালত পাড়ায় একজন মানে সাংবাদিক বা একজন সম্পাদককে রক্তাক্ত হতে হয়েছিল? উদাহরণ দিই, ফরমাইশি আদেশে বিচার হতো, অর্থাৎ আদালতে যিনি বিচার করতে বসেন ওনার কোনো চয়েস নাই। ওই যে মন্ত্রী আনিসুল হক সাহেব অথবা অ্যাডমিনিস্ট্রেশন অথবা প্রশাসন অথবা আইন মন্ত্রণালয় থেকে বলা হতো ডু ইট অর নট টু ডু ইট, ওকে মেরে ফেলো, ওই পাঠাইতো ওরা। অর্থাৎ যাদেরকে রক্ষা করার দায়িত্ব দিচ্ছি তারা ভক্ষক হলে আর এখানে তো আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নেই। তো আমি কি বুঝাইতে পারলাম আপনাকে? অর্থাৎ আপনি যেই দেশে একজন আসামিকে খালাস দেওয়ার পর বিচারক দেশে থাকতে পারে না, যেই দেশে পার্টিকুলার একজন মহিলাকে সাজা দেওয়ার কারণে প্রমোশন হয়, যেই দেশে পার্টিকুলার দলের নেতাকর্মীদেরকে ফাঁসি দেওয়া, যাবজ্জীবন দেওয়ার কারণে সে হাইকোর্টে বিচারপতি হয়, সেই দেশে আপনি কি প্রত্যাশা করবেন, কি চাইবেন? প্রধান বিচারপতিকেও চলে যেতে হয়েছে। এক্স্যাক্টলি এই কথাগুলো বলছি এই কারণে, এইগুলোর তো হাজার হাজার উদাহরণ আছে। তো ওগুলোর থেকে আমরা বেরিয়ে আসার জন্যই তো বিপ্লবটা হয়েছে। এখন এই বেরিয়ে আসতে পারছি কি না, না পারলেই গবেষণা করেন, কেন পারছেন না সেই দিকে মনোযোগী হন প্লিজ। রাজনৈতিক দলকে বলি আপনারা ক্ষমতায় যাবেন, আমি ক্ষমতা শব্দ ব্যবহার করতে নিষেধ করি, দায়িত্বে যাবেন। দায়িত্বে যাওয়ার আগে মানুষকে প্রমাণ করেন আমি দায়িত্বে যাবার আগেও তোমার জন্য কাজ করতে পারি। দায়িত্বে যাবার আগেও এদের বিচারের কথা আমি বলে গেলাম, এদের বিচার শুরু করতে বলে গেলাম, এদের বিচার শুরু করার জন্য আলটিমেটাম দিলাম। কেউ এখন ওই শহীদদের বিচারের কথা বলে না। মাত্র 7 মাস 8 মাসে তাদেরকে ভুলে গেলাম। দেখুন, আমরা 71 মুক্তিযোদ্ধাদের অবদান ভুলে যাওয়ার কারণে আমাদের অনেক কঠিন পরিণতি হয়েছে। 90-এর গণ আন্দোলনের শহীদদের কথা, মিলন টিলন এদের যা আছে, জেহাদ নুর হোসেনের কথা ভুলে যাওয়ার কারণে, এবং যারা এদেরকে হত্যা করেছে তাদের সাথে প্রেম করার কারণে, জাতীয় পার্টির সাথে সবাই প্রেম করার চেষ্টা করছে। আওয়ামী লীগ তো প্রেমে পুনর্বাসিত করেছে, রাইট। আমরা জুলাই বিপ্লব আরেকটা ঘটিত হয়েছে, এই জুলাই বিপ্লব 7 মাসে ভুলে গেছি। ওদের বিচারের কথা বলে না, ওদের পঙ্গুদের পুনর্বাসনের কথা কেউ বলে না। সবার আগে উচিত হবে তো এদের বিচার করবে, এদের বিচার করে তারপরে ভোট, এটা বলা উচিত ছিল না? 1.5 বছরে বিচার করো, আমরা তোমার সাহায্য করব, কিন্তু কেউ বলে বিচারের কথা বলে না, আমরা ভুলে গেছি। তা আমরা ভুলে যাওয়া, যারা গণহত্যা চালিয়েছে তাদেরকেই নতুন করে পুনর্বাসনের একটা, আমি বলতেছি এই ভুলে যাওয়াটা অশনি সংকেত, বেঈমানি, মুনাফিকি। আমি তো ক্ষুদ্র মানুষ, আমি তো অপিনিয়ন ফর্ম করি না, আমি তো ইনফ্লুয়েন্সার না মিডিয়াতে, কিন্তু তারপরেও বলে যাই আপনাদেরও জবাবদিহি করতে হবে। কবরে শুয়ে ওরা গজব দিচ্ছে, অভিসম্পাদ দিচ্ছে, তারা বলে যাচ্ছে আল্লাহর কাছে বিচার দেব। 16 বছর আল্লাহর কাছে বিচার দিতে দিতে আজকে শেখ হাসিনার পরিণতি দেখেন, কি কঠিন ভয়াবহ পরিণতি। সকাল বিকাল মানুষকে উল্টাপাল্টা ন্যারেটিভ দিত, তাহাজ্জুদের নামাজের ন্যারেটিভ দিত, কত কিছু, তার ফলোয়ার্সরা কত কিছু, মাই ম্যান, আল জাজিরা নিউজের পরে মাই ম্যান হয়েছে অনেকে, কিন্তু পরিণতি তো আপনি এইটার থেকে যদি শিক্ষা না নেন। বাংলাদেশের সবচেয়ে বড় দল, মুক্তিযুদ্ধের ধারক বাহক যারা বলে, অধিকাংশ ভূমিকা তো ছিল, তারা নাই হয়ে গেছে, তারপরও শিক্ষা নেয়নি। এই জুলাই বিপ্লবে যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের বিচারের কথা আমরা ভুলে গেছি, কেউ বলে না। আমি আপনার শোয়ের মাধ্যমে বলবো, আপনাদের প্রথম এজেন্ডা উচিত তাদের বিচার, তারপর ভোট। স্লোগান দেন না যে বিচার ভোট, আরেকটা স্লোগান দেন না ভোট দিয়ে টাকা না, টাকা নিয়ে ভোট না। এই যে কালো টাকা আওয়ামী লীগ কামাইছে, ওই টাকা নেওয়ার জন্য ওদের সাথে প্রেম করতেছেন আপনারা। তো ওই কালো টাকা যখন মাঠে যাবে ভালো ভোট হবে, কারণ অলরেডি ওদের সাথে তো প্রেম হয়েই গেছে। আইদার সমন্বয়কের হয়েছে, খুনি, লুণ্ঠনকারী, লুটেরা, সবার সাথে প্রেম, কেউ কেউ সমন্বয় করছে কারোর সাথে, কোনো রাজনৈতিক দল করছে কারোর সাথে, আমলারা করছে কারোর সাথে, করছে না? তো এগুলো তো দৃশ্যমান, আমরা দেখছি। এগুলোর থেকে বেরিয়ে আসার জন্য যে বন্দোবস্ত দরকার, সেই বন্দোবস্ত
বাংলাদেশ পরিচালিত হবে। আমরা সেই বন্দোবস্তেই আছি, প্রত্যাশা করি। আমরা দেখলাম যে গণহত্যায় হুকুমের আসামি যারা, শেখ হাসিনার এর মধ্যে মন্ত্রীরা আছেন, এমপি আছেন, তাদেরকে এমন এমন মামলায় দেয়া হচ্ছে যেটাকে আমরা দেখলাম যে কিছু কিছু মামলা খুবই হালকা মামলা, মানে যেটা খুব সহজেই জামিনযোগ্য মামলা, এবং এই যে তারা সরাসরি হুকুমের আসামি এবং তাদের নির্দেশে গণহত্যা হয়েছে, কিন্তু তাদের আইনের একটা ফাঁকফোকর রয়ে যাচ্ছে। আমরা দেখলাম যে সে সময়ের দুজন মন্ত্রী ইতিমধ্যে জামিন পেয়ে মুক্তও হয়েছেন। তাহলে এই যে যাদের হুকুমে এত বড় গণহত্যা হয়েছে তাদেরকে এত হালকা মামলায় করে জামিনে মুক্তও হয়েছেন তারা দুজন বা তিনজন, এটা আমাদের আইনের একটা মানে দুর্বলতা কিনা, আমি কি বলবো এক্ষেত্রে? এই ব্যাপারে আমার ভাবনা আইনজীবী হিসেবে, দেখেন, জামিনটা ডিফারেন্ট ইস্যু। জামিনটা অনেক খারাপ অপরাধও জামিন পায়, অনেকগুলো কন্ডিশন আছে যে এই লোকটা আর পালাবে না, এই লোকটা উইটনেসের ক্ষতি করবে না, ট্যাম্পারিং করবে না কোনো এভিডেন্স, সে ট্রায়াল ফেস করবে। তো অনেকগুলো ফ্যাক্টর দেখে তাকে জামিন দেওয়া হয়। তবে এই যে সাবের হোসেন সাহেবের জামিন নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে, অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, মন্ত্রী এম এ মান্নান উত্তরও পাওয়া যায়নি। ও এটার বিহাইন্ডে কারা কারা আছে, বিহাইন্ডে যে যে চরিত্রগুলো সেগুলো আমরা এখনও পাইনি, এখনও দেখিনি। তবে মানুষ প্রিজিউম করে এটার বিহাইন্ডে একটা চরিত্র আছে, এটার বিহাইন্ডে একটা কার্যকারণ আছে। তো এরপরে বন্ধ হয়েছে এগুলা, এটা ভালো দিক। কিন্তু খুনের মামলার আসামি অনেকে এখনও বাইরে আছে। তো সেটাই বলছি, কার বন্দোবস্তে আছে, কার সাথে প্রেম করে আছে, কে তাদের সাথে প্রেম করে শুরু করেছে, এগুলো তো ভয়াবহ, এগুলো তো ভয়ানক। আগামী নির্বাচনে গ্রামে হাটে মাঠে ঘাটে এই চরিত্রগুলো যখন আবার যাবে নতুন পাঞ্জাবি পরে নতুন টাকা নিয়ে, তাহলে ভালো ভোট কোথায় হবে? ভালো ভোট করতে হলে এই কালো টাকার আপনি বন্দোবস্ত বিচার করবেন না? কোনো একটা বড় বদমাইশ, বড় ব্যাংক লুটের বাংলাদেশে যারা আছে তাদের বিচার হয়েছে না? তারা তো তাদের বড় গাড়িতে চড়ে, হেলিকপ্টারে চড়ে এখনও কেউ কি। তো এটা কেন হচ্ছে না? ওই যে প্রেম শুরু হয়ে গেছে। প্রেম শুরু হওয়া যত দীর্ঘায়িত হবে, আপনার এই বিপ্লবের রেজাল্ট সব ভুলণ্ঠিত হবে, রিমোটে যাবে, ফেইড হবে, এই তো। এবং সাবের হোসেন চৌধুরী সেই জামিনের পরে আমরা দেখলাম যে হাসনাতের পোস্ট থেকে হাসনাতকে বিশেষ একটা জায়গা থেকে বলা হয়েছে যে সাবের হোসেন চৌধুরী এবং স্পিকারকে সামনে রেখে ওইটা নিয়ে তো আলোচনা করেছি। ওইটা তো রিফাইন্ড আওয়ামী লীগ কিভাবে হয়, ওরা 14 সালে 154 সেটার অংশ হিসেবে জামিন দেওয়া হয়েছে কিনা, ওরা রাষ্ট্রদ্রোহী মামলার আসামি হওয়া উচিত। আমার তো দুঃখ লাগে যে বড় দলগুলো এদের বিরুদ্ধে মামলা করা উচিত রাষ্ট্রদ্রোহীর, যে 154 সিটে যারা বিনা ভোটে এমপি হয়েছে তারা রাষ্ট্রদ্রোহীর কাজ করেছে, প্রত্যক্ষ ভোটের কথা সংবিধানে করেছে, কেউ করে নাই, কেউ তাদের বিচারের কথাও বলে নাই। 18 সালে যে এত বড় একটা ভুয়া পার্লামেন্ট হয়েছে, কেউ কি মামলা করেছে? কেউ করে নাই। 24 সালের ব্যাপারে তো মামলা করা নাই। তো আমার কথা হলো এগুলো তো অ্যাড্রেস করতে হবে। এগুলো অ্যাড্রেস না করলে আপনি কিভাবে দুর্বৃত্ত দমন করবেন, কিভাবে গুন্ডা দমন করবেন, কিভাবে পান্ডা দমন করবেন, কিভাবে আপনি এই যে লুণ্ঠনকারী এদের বিচার করবেন? অর্থাৎ আমাদের দেশে এটাই তো হতাশার। শুরুতে বলছেন না আপনি, এই হতাশ তো এখানেই, এগুলো দেখেই হতাশ। তো সুতরাং যাই হোক, আমার ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র ছোট আইনজীবী, আমার হতাশায় আমার আশায় কিছু যায় আসে না, বাট খারাপ লাগে। আমার খারাপ লাগার কথাটা আপনি এখানে বলার সুযোগ দিয়েছেন, এটাই শান্ত। কিন্তু ক্ষুদ্র মানুষটাই তো বড় বড় কাজ করেছে আমরা দেখে বিভিন্ন সময়। ঠিক আছে, মানে এটা কিভাবে সম্ভব হলো, কোন সাহসের? অতীতের একটি ভালো কাজ সারা জীবন আনন্দ দিবে। আমি যে 6 সমন্বয়কের আইনজীবী ছিলাম, সারা জীবন আনন্দ দিবে। আমার কাছে 6 দফা আন্দোলনের সময় বঙ্গবন্ধু যখন মামলার আসামি হয়, যারা লয়ার ছিল তাদেরকে বলা হইতো 6 দফার বঙ্গবন্ধুর আইনজীবী। আমার মনের ভিতরে এরকম আর কি, যে 6 সমন্বয়কের আইনজীবী যখন ক্রাইসিস ছিল, ওই সান্ত্বনা নিয়েই তো ভালো, গুড ফিলিংস। আমার তো ডাল ভাত আল্লাহর মতো চালাচ্ছে, রিজিক আসতেছে, আমার আর কি, আমার তো আর বেশি প্রত্যাশা নেই। আর আমরা যারা সেলফ মেড, আমাদের যারা ব্লু ব্লাড না, অর্থাৎ আমরা কারো বড় ঘরের থেকে আসিনি, দাদা নানা মামা খালু আমাদের হাই আপস না, আমাদের জীবন এইভাবেই যাবে সাধারণের মতোই। আমরা অসাধারণ হতে পারবো না, আমরা কোথাও কোনো কিছুতে আমাদের নাম প্রস্তাব আসবে না, কারণ আমাদের কেউ নাই। তো এইটা নিয়েই সান্ত্বনা যে আমি ছিলাম 6 সমন্বয়কের আইনজীবী, এইভাবেই। কারণ বাংলাদেশ সাধারণের জন্য না, অসাধারণের জন্য। অর্থাৎ ব্লু ব্লাড দেখে কোনো একখানে আপনার যদি কোনো দায়িত্বে আপনার যেতে হয়, আপনার দেখে যে দাদা কি, বাবা কি, নানা কি, খালু কি, নানু কি। তো সুতরাং আমার যেহেতু ওই সম্ভাবনা নাই, আমার সান্ত্বনা এটাই। আপনি প্রশ্ন যেটা করছেন,
যে আমি মনে মনে বলি, হাঁটতে হাঁটতে বলি, আমি 600 মানকের আইনজীবী ছিলাম, আল্লাহ আমাকে সে তৌফিক দিয়েছে। মহান রবের প্রতি কৃতজ্ঞ, মহান রবের প্রতি কৃতজ্ঞ, মহান রবের প্রতি কৃতজ্ঞ। তখন এটা চ্যালেঞ্জ অনুভব করেছেন কিনা যে করেছি। পুরো রাষ্ট্রযন্ত্র আপনাদের অপোজিশনে, পালিয়ে বেরিয়েছি, পুরো প্রতিবেশী হ্যাঁ, দেশ আমি ভারত? পালিয়ে বেরিয়েছি। আমি তো জুলাইয়ের লাস্ট উইকে যেদিন অর্থাৎ হিয়ারিংটা হবে না, জাজ বসবে না, তখন আমি কোর্ট থেকে যেতে, আমার কাছে খবর আসলো যে আপনি কোর্ট থেকে যেতে সাবধানে যাইয়েন। তখন আমি 2টা কলিগকে সিএনজিতে, কোর্টের ভিতরে সিএনজি আনছি, আমি মাঝখানে বসছি, 2 কলিগকে বসাই, আমি বাড়িধারা নামি, তো আমার বসুন্ধরা আমি দৌড়াই গেছি। আমার ফ্যামিলি ইনসিকিউর ফিল করছে, অপরিচিত লোক দেখলেই বাড়ির আশেপাশে তারা ভয় পাইতো, হয়তো কেউ না। তো এইটার ভিতরেও ছিলাম, কিন্তু ওইটার ভিতরে থাকার পরও দমে যায়নি, আনন্দও পেয়েছি। আনন্দ পেয়েছি যে সাংবাদিকরা অনেক উচ্ছ্বসিত, সাংবাদিকরা আমাদের কথাগুলো নিয়ে মানুষকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। ইনফ্যাক্ট রিট হওয়ার পরে গুলি বন্ধ হয়েছে। যখন বলছে ভাতের হোটেল হারুনের জাজ, তখন একটু সেই কি হয়েছে, ওই আর কি, আপনাকে কাজ করতে হবে। আর যারা যে অবস্থায় যখন কাজ করেছে তারা এইভাবেই করেছে। যারা মরে গেছে তাদের থেকে আমি বেশি করি নাই, তো তারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, তারা কিছু পেয়েছে, পাবে। অলরেডি আমরা 8 মাসে ভুলেও গেছি, তো বাট তারা তো করেছে, তো ওইভাবেই। ওই যে সেগুয়েভারার কথা আর কি, যে আমি কি হইতো যদি না করতাম। বলছে না, আমি কবরস্থানে এমনও দেখেছি যারা যুদ্ধের ভয়ে পালিয়ে বেড়াতো তাদেরও কবর দেখেছি, আর যারা যুদ্ধে শহীদ হয়েছে তাদেরও কবর একই জায়গায় দেখেছি। তো কোনটা ভালো? আমি শহীদ হয়েছি, আর শহীদ হওয়ার ভয়ে পালিয়ে বেড়ায় মরে গেছি। তা আমার সান্ত্বনা হলো, ইয়েস, যুদ্ধে আমি লিপ্ত হয়েছি, যুদ্ধের অংশীদার। আপনার স্বপ্নের বাংলাদেশটা কেমন আসলে, আপনি যে বাংলাদেশের স্বপ্নে দেখেন এবং যে জন্য আমার স্বপ্নের বাংলাদেশ হলো, আমি যখন রাস্তায় হাঁটি, যখন পথশিশু দেখি, আমার খারাপ লাগে, এই ছেলেটা তো আমারও হতে পারতো, আমিও সে হতে পারতাম। তার লাইফ কি, তার ড্রিম কি, আমি পথশিশু দেখে যখন কষ্ট লাগে। যখন আমার গ্রামে যাই, আমার যখন কাজিন ব্রাদার, তাদের সন্তানরা যখন মিনিমাম রিকোয়ারমেন্টও তাদের নাই, আমার খারাপ লাগে। আমরা সবাই এর উন্নত জীবনের কথা ভাবি, আমি ভাবি, ও ভাবে, সে ভাবে, কিন্তু তাদের কথা আমরা কখন ভাববো, কে ভাববে? আমি যখন ভাবি যে আমার এডুকেশন সেক্টর একদমই ধ্বংস করে দেওয়া হয়েছে পারপাসিভলি, পার্শ্ববর্তী একটা দেশ, যাতে আমাদের সব ছেলেপেলের তার দেশে পড়ে, তার কারিকুলাম নেয়, তখন আমার খারাপ লাগে। আমার দেশে কখন নিজে দাঁড়াবে? আমার দেশে একটা ভালো হসপিটাল নাই, ভালো বিশ্ববিদ্যালয় নাই, ভালো কৃষি গবেষণা ইনস্টিটিউট নাই, কৃষি নির্ভর একটা দেশ। ওই ধরনের একটা উন্নত মানের হসপিটাল হবে যেখানে 5-10 হাজার লোক একসাথে চিকিৎসা করবে, বিশ্বের বড় বড় পণ্ডিতরা, চিকিৎসা শাস্ত্রবিদরা আসবে, আমাদের দেশের সাথে কাজ করবে। বিশ্ববিদ্যালয় হবে পৃথিবীর 100টা অ্যাটলিস্ট বিশ্ববিদ্যালয়ের ভিতর আমারটাও থাকবে, এরকম প্রত্যাশায় আমি প্রত্যাশা করি। এটাই বিচারাঙ্গনে মানুষ যাবে, মিনিমাম খরচে সে বিচারটা পাবে, ন্যায় বিচার পাবে, শুধু বিচার না, ন্যায় বিচারটা পাবে মিনিমাম। এবং পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের মানুষ ইজি অ্যাক্সেসে বিচার পাবে, অনলাইনে বিচার পাবে, ডিজিটাল বিচার পাবে। বিচার নিয়ে দীর্ঘসূত্রিত হবে না, 40 বছর আদালতের বারান্দায় ঘুরবে না। আমার প্রত্যাশা হচ্ছে 3 মাসে একটা ক্রিমিনাল মামলা শেষ হবে, 6 মাসে একটা সিভিল মামলা শেষ হবে। এটি হচ্ছে আমার প্রত্যাশা। আর এটি যদি অনেক বড় প্রত্যাশা পাবেন বড় প্রত্যাশা, আর যদি ছোট পাবেন ছোট প্রত্যাশা। এবং এটা করা কঠিন কিছু না, শুধু মাইন্ড সেট আপ, সততা আর সাহস। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে চেঞ্জ টিভিকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আই এম অনার্ড। আল্লাহ আমাদের সবার মঙ্গল করুক, বাংলাদেশের মঙ্গল করুক। আর এই যারা শহীদ হয়েছেন এই রমজানে, তাদের জন্য দোয়া, তাদের আত্মার শান্তির জন্য দোয়া, বেহেশত বাসের জন্য দোয়া। যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের কষ্ট লাঘবের জন্য দোয়া, তাদের যাতে সঠিক পুনর্বাসন হয় সেই দাবি। আপনাদের টিভিকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।